আজকে আমরা ব্যাক পেন নিয়ে আলোচনা করব। কিছু ভুল ব্যভিচার বা লাইফস্টাইলের জন্য এই ব্যাক পেনটা হয়ে থাকে, বিশেষ করে যাদের বয়স 40-এর প্লাস, তাদের তো আরও বেশি। তো এই ব্যাক পেন থেকে কিভাবে আমরা প্রতিকার পেতে পারি, চলুন এই বিষয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। মানুষ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যারা দুই পায়ে স্মার্টলি দাঁড়াতে পারে। একমাত্র মানুষই হচ্ছে এরকম যে দুই পায়ে স্মার্টলি দাঁড়াতে পারে এবং হাঁটতে পারে। প্রথমেই এই ব্যাক পেন সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তাহলে আগে আমাদেরকে পিছনের যে মেরুদণ্ড আমাদের আছে সেটা সম্বন্ধে স্বচ্ছ একটা ধারণা থাকা দরকার। আমাদের দেহের পিছনের যে মেরুদণ্ড সেটা 33 জোড়া হাড় বা ভাটিবা নিয়ে গঠিত। 33টি হাড়কে আলাদা আলাদাভাবে বলা হয় ভাটিবা, আর এই 33টি হাড় নিয়েই মূলত গঠিত মেরুদণ্ড। মেরুদণ্ডের ভিতরে একটা ক্যানেল থাকে, এটাকে বলা হয় ভার্টিবাল ক্যানাল। এর ভেতরেই স্পাইনাল কর্ড অবস্থান করে। মস্তিষ্ক থেকে চিকন একটা অংশ মেরুদণ্ডের নিচের দিকে নেমে গেছে, এটিকে বলা হয় স্পাইনাল কর্ড। এবং স্পাইনাল কর্ড থেকে 31 জোড়া নার্ভ বেরিয়ে আমাদের শরীরে যত গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, চোখ, কিডনি, হার্ট, লাং, লিভার, ব্লাডার, ইউরিন ব্লাডার, এই সব কিছু অঙ্গকে নিয়ন্ত্রণ করে এটি 31 জোড়া নার্ভ। 31 জোড়া নার্ভ যদি সুন্দরভাবে কাজ করে, তখনই আমাদের এই সকল অঙ্গগুলো সুন্দরভাবে কাজ করবে। শরীরের এই অঙ্গগুলো তখনই সুন্দরভাবে কাজ করবে যখন ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড সুন্দরভাবে কাজ করবে। যখন আমরা এই চমৎকারভাবে ব্যায়াম করাতে পারবো সামনে, পিছনে, ডানে এবং বামে। যখনই একটা মানুষ তার মেরুদণ্ডকে বা স্পাইনাল কর্ডকে সুন্দরভাবে ব্যায়াম করতে পারবে, সামনে, পিছনে, ডানে এবং বামে ব্যায়ামের মাধ্যমে ফ্লেক্সিবল করতে পারবে, তখনই তার অঙ্গগুলো সব ভালোভাবে কাজ করবে। এখন ব্যাক পেনের কারণগুলো কি? মূলত ব্যাক পেনের কারণ হলো দুইটি। একটি হলো যে যখন মেরুদণ্ডের কার্ভেচারগুলো নষ্ট হতে শুরু করে আর আরেকটা হলো যে চাপের ভিতরে থাকবে সেই সময়। আর আরেকটা যে কারণ হলো সেটা হলো মাসল স্পাজম। এবার কি কারণে মাসল স্পাজম এবং কি কারণে মেরুদণ্ডের কার্ভেচার নষ্ট হয়? ব্যাক পেনের অন্যতম কারণ হচ্ছে নরম বিছানায় ঘুমানো। অনেক সময় অনেক বছর আগে আপনি যদি পড়ে যান, সেক্ষেত্রে সেই সময় ব্যথা হলো না, কিন্তু কয়েক বছর পরে দেখা যাবে ব্যাক পেনের সূত্রপাত হয়েছে, সেক্ষেত্রেও ব্যাক পেন হতে পারে। ব্যাক পেনের আরেকটি অন্যতম কারণ হলো ভুল নিয়মে যে কোনো ওজন তোলা, এবং আরেকটি কারণ হলো অতিরিক্ত ওজন ও স্থূলতা। ব্যাক পেনের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো হাই হিল জুতা। ব্যাক পেনের আরেকটা অন্যতম কারণ হলো ডিস্ক প্রলাপস, ডিস্ক হার্নিয়েশনস আর স্পাইনাল স্টেনোসিস। যেগুলো বললাম, এগুলো যদি কারো থাকে, তাহলে সে দীর্ঘদিনের পরে আপনার এই ব্যাক পেনে আক্রান্ত হবে, এবং ব্যাক পেনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অতিমাত্রায় বেড়ে যায়। এই যে বললাম যে ডিস্ক প্রলাপস, ডিস্ক হার্নিয়েশনস এবং স্পাইনাল স্টেনোসিস, এটার মূল প্রধান কারণ হলো কিলার চেয়ার। এবার কিলার চেয়ারটা কি? এই যে কিলার চেয়ার দেখছেন, এই চেয়ারগুলো যারা ইউজ করে তারা অকালে মৃত্যুবরণ করবেন, কারণ ইট ইজ দ্য মোস্ট আনসাইন্টিফিক চেয়ার। আপনাদের মনে এখন প্রশ্ন থাকতে পারে যে চেয়ারটার কারণে ব্যাক পেন কেন হয়? কারণ আপনাদের প্রয়োজনের খাতিরে একবার ডানে ঘুরতে হয়, একবার পিছনে ঘুরতে হয়, একবার বায়ে ঘুরতে হয়। সেক্ষেত্রে আপনার যে মেরুদণ্ডটা আছে সেটা টুইস্টিং করতে পারে না। আবার চেয়ারে সঠিকভাবে না বসা, যেরকম একজন, এই যে দেখা যাচ্ছে যে একজন সামনের দিকে ঝুঁকে আছে, আবার একজন পিছনের দিকে ঝুঁকে আছে, এটা টোটালি আনসাইন্টিফিক একটা বসার নিয়ম। এভাবে বসা যাবে না। তাহলে বসতে হবে কিভাবে? বসতে হবে এই যে দেখুন, এইভাবেই বসতে হবে। এই জন্য বসতে হবে আপনাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যদি আপনার কমও হয়ে যায়, সামনের দিকে ঝুঁকে যায় অথবা পিছনের দিকে ঝুঁকে যান, সেক্ষেত্রেও আপনার ব্যাক পেন হওয়ার সম্ভাবনা অতিমাত্রায় বেড়ে যায়। ব্যাক পেনের আরেকটি ইম্পর্টেন্ট কারণ হলো পিঠের যে পেশি আছে সেই পেশির ব্যায়াম না করা। আমাদের পিঠে প্রায় আপনার 40টি মাংসপেশি আছে। দেখেন একটা বিষয়, আমরা জন্মের পর থেকে যে কোনো কাজ যখন করি তখন সামনের দিকে ঝুঁকি। যেরকম লেখাপড়া হতে পারে, ভাত খাওয়া হতে পারে, নামাজ পড়া হতে পারে, সব ক্ষেত্রেই আমরা সামনের দিকে ঝুঁকি, কিন্তু কেউ আমরা পিছনের দিকে ঝুঁকি না। তো এইভাবে করে আপনি দীর্ঘদিন সামনের দিকে ঝুঁকে কাজ করছেন, কিন্তু পিছনের দিকে একবারও ঝুঁকছেন না। একসময় কি হয়, আপনার পিছনের যে মাংসগুলো আছে এগুলো আর নিতে পারে না। সেই ক্ষেত্রে আপনার কি হয়, পেশিগুলো কান্না শুরু করে দেয়, আর এই কান্নাকেই বলা হয় ব্যাক পেন।
তো ব্যাক পেনের আরেকটি প্রধান কারণ হলো সেটা হলো স্ট্রেস বা টেনশন। আর এই স্ট্রেসের কারণে বা মানসিক চাপের কারণে একটা মানুষের কিডনিতে স্ট্রেস হরমোন নামের দুইটা গ্ল্যান্ড থাকে। তো এই জায়গা থেকে আপনার 3 ধরনের হরমোন নিঃসরণ হয়। একটা হলো অ্যাডিনালিন, আরেকটা হলো নন অ্যাডিনালিন, আর একটা হলো কর্টিসল। আর যখন কোনো ব্যক্তি অতিরিক্ত টেনশনে বা মানসিক চাপে বা স্ট্রেসে থাকে, সেক্ষেত্রে এই যে হরমোন নিঃসরণ হচ্ছে অতিরিক্ত অ্যাডিনাল হরমোন, এর ফলে কি হচ্ছে, ঘাড়ের ব্যথা হচ্ছে, কাঁধের ব্যথা হচ্ছে, অথবা পিঠের ব্যথা হচ্ছে। আর এই অ্যাডিনালের জন্যই পেশি সংকুচিত হচ্ছে, প্রসারিত হতে পারছে না। আর প্রসারিত না হওয়ার ফলেই আপনার ঘাড়ে, কাঁধে বা পিঠে ব্যথা অনুভব হতে পারে। আর এই ঘাড় বা পিঠের যে ব্যথাটা আপনি কোনো দিনও দূর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি মানসিক টেনশন, চাপ বা ডিপ্রেশন, স্ট্রেস এগুলো দূর করতে পারবেন। আর এই ব্যাক পেনের আরেকটি প্রধান যে বিষয় হলো সেটা হলো মনের বিষ। এখন আপনারা বলতে পারেন মনের বিষ কি? হ্যাঁ, মনের বিষ আছে। সেগুলো কি কি? সেগুলো হতে পারে রাগ, ক্ষোভ, ঘৃণা, দুঃখ, অনুতাপ, অনুশোচনা, কুচিন্তা, দুশ্চিন্তা, বিষণ্ণতা, হতাশা এবং নীতিচিন্তা। এগুলো প্রতিটি মানুষ জন্মের সাথে সাথে এগুলো নিয়ে জন্মগ্রহণ করে। এগুলোকে মনোবিজ্ঞানীরা বলে মনের বিষ। তো আপনার এইগুলো থাকার ফলে একসময় আপনার নানান ধরনের অসুখ হতে পারে, সর্বশেষ আপনার ব্যাক পেনও হতে পারে। এজন্য বলা হয়ে থাকে যে আপনি তখনই সুস্থ থাকবেন যখন আপনি শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে, আর্থিকভাবে সুস্থ থাকবেন। তখনই আপনি চারিত্রিকভাবে আপনার শরীরের যে সুস্থতাটা সেটা বজায় থাকবে। এখন আসি যে আপনি ব্যাক পেন নিরাময় বা প্রতিকার কিভাবে করবেন। মোট কথা সহজভাবে যে কারণে আপনার ব্যাক পেনগুলো হচ্ছে সেগুলো আপনি জীবন থেকে ঝরে মুছে ফেলে দিতে হবে, যে কারণগুলো না হচ্ছে, তাহলে আপনার ব্যাস নিমিষে আপনার ব্যাক পেন থাকবে না, বাস। আচ্ছা, আপনি এই যে ব্যাক পেন এর নিরাময় বা প্রতিকার করবেন কিভাবে? যে কারণে আপনার ব্যাক পেন হচ্ছে সে কারণগুলো আপনার জীবন থেকে ধুয়ে মিশে বাদ দিয়ে দিন বা ডাস্টবিনে ফেলে দিন। এখন কি কারণে? প্রধান কারণ হলো যে নরম বিছানায় ঘুমানো। আজ থেকে আপনি নরম বিছানায় ঘুমানো বাদ দিয়ে দিন, শক্ত বিছানায় ঘুমান। হ্যাঁ, ছোট বা চিকন টাইপের যে ম্যাট্রেস অথবা যে চিকন তোষকগুলো পাওয়া যায় ওগুলোতে আপনি ঘুমাতে পারেন। তারপরে হলো আপনার কাঙ্ক্ষিত যে ওজনটা আছে সেটা বজায় রাখা। যেরকম বাড়তেও দেওয়া যাবে না, কমতেও দেওয়া যাবে না। আপনার বয়স ভেদে যে ওজনটা থাকা আপনার জন্য পারফেক্ট, সেই ওজনটা আপনাকে বজায় রাখতে হবে, তাহলে আপনার ব্যাক পেন হবে না। আরও কী জিনিস আছে, এটির সাথে আরও কিছু কাজ করতে হবে। সেটা হলো যে আপনি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকবেন না, এক জায়গায় বেশিক্ষণ শুয়ে থাকবেন না। হালকা হাঁটাচলা করেন, বসে আছেন অনেকক্ষণ ধরে, অল্প কিছুক্ষণ হাঁটেন বা একটু পায়চারি করেন। আপনি বসে থেকে বা শুয়ে থেকে টিভি দেখছেন, একটু ওঠেন, একটু দাঁড়াই থেকে টিভি দেখেন, একটু হাঁটেন আর টিভি দেখেন। একটু মুভমেন্ট করতে হবে, হালকা মুভমেন্ট করতে হবে। একই ধীরে আপনি যে বসে থেকে কম্পিউটারে কাজ করছেন অথবা ফোনে গেমস খেলছেন অথবা টিভি দেখছেন, এই কাজটা করা যাবে না। আপনি একটু অল্প অল্প করে হলো কিছুক্ষণ সময় হলো হাঁটেন, 2 মিনিট 3 মিনিট হাঁটেন, তারপরে বসেন। আর কি করবেন? আর আপনার বাসায় বা রুমে যদি কিলার চেয়ার থাকে তাহলে এটা আপনি বেছে দেন বা ডাস্টবিনে ফেলে দেন। হ্যাঁ, আরেকটা বিষয় হলো চেয়ারে যখন বসবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসার চেষ্টা করবেন। আর যারা বিশেষ করে কম্পিউটারে আউটসোর্সিংয়ের কাজ করে থাকেন বা অফিসে, তারা একটু পায়চারি করবেন। সবসময় যে বসে থাকবেন না, এই কাজ করা যাবে না। আপনি একটু আপনার মেরুদণ্ডকে একটু রেস্ট দেন, আরাম দেন, একটু হাঁটেন, অল্প কিছুক্ষণ হলো হাঁটেন, তারপরে আবার কাজে বসেন। আর হ্যাঁ, এই চেয়ারটা অবশ্যই রাখবেন না। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কোন চেয়ারে বসবো? হ্যাঁ, আপনি কাঠের চেয়ারে বসতে পারেন। কাঠের শক্ত মজবুত যে চেয়ার তো পাওয়াই যায়, আপনি ওটাতে বসেন। এটা নন সায়েন্টিফিক এক ধরনের কিলার চেয়ার, এটাতে বসলে আপনার ব্যাক পেন মাস্ট বি হবে। অতএব এই চেয়ারটা আপনারা অ্যাভয়েড করবেন। আরও কিছু ভুল আছে, সেটা হলো যে অনেক সময় আমরা মেঝেতে বসার ক্ষেত্রেও আমরা বসা জানি না। তাহলে বসতে হবে কিভাবে? এই যে দেখুন, সামনের মেয়েটি সোজাভাবে বসে আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর পিছনের যে মেয়েটি আছে পরের যেটা, সে একটু তার মাজাকে ঝুঁকিয়ে ফেলেছে সামনের দিকে, কার্ভ করে বসেছে। তো এইভাবে বসা যাবে না। এভাবে বসলেও দীর্ঘদিন পরে আপনার ব্যাক পেন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা হতে পারে। হাঁটতে এবং দাঁড়াতে হবে সোজাভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আপনার সামনের দিকেও ঝোঁকা যাবে না, পিছের দিকেও ঝোঁকা যাবে না। এই যে যেরকম এই ছবিটাতে দেখা যাচ্ছে, এইভাবে আপনারা সঠিক নিয়মে হাঁটার অভ্যাস গড়ে তুলুন। তাহলে দেখা যাবে যে আপনার কোনো দিনই ব্যাক পেন হবে না, যাদের নাই। আর যাদের হয়েছে তারা এখন প্রতিকার হিসাবে, নিরাময় হিসাবে এই নিয়মগুলো সবগুলো ফলো করতে পারে। সুতরাং এই মেরুদণ্ড বা ব্যাক পেনের যে প্রধান কারণ সেটা হলো যে আপনার মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি যেটা আছে সেটাকে বাড়ানো। তাহলে পরে আপনার এই ব্যাক পেন হবে না। কারণ বর্তমানে মেরুদণ্ডের যে ফ্লেক্সিবিলিটি এটা কমে গেছে।
এটা সুতরাং এটা কমার জন্যই আজ ব্যাক পেনে মানুষ আক্রান্ত হচ্ছে। সুতরাং আপনারা ফ্লেক্সিবিলিটিটা বাড়ানোর চেষ্টা করুন, ধীরে ধীরে আপনার এই ব্যাক পেনটা কমে যাবে। আর যাদের হয়নি তারা এই নিয়মগুলো ফলো করবেন, তাহলে এই ব্যাক পেন থেকে আপনি মুক্তি পেতে পারেন। আর আরেকটা বিষয়, যাদের একটু সময় হবে বা ইয়োগা করতে পারেন, তারা এই যে স্ক্রিনে দেওয়া এই ইয়োগাগুলো করতে পারেন বা এই ব্যায়ামগুলো কিছু সময় করেন, হতে পারে সেটা 5 মিনিট 10 মিনিট যদি সম্ভব হয়। কারণ এইগুলো করলেও আপনার আস্তে আস্তে ধীরে ধীরে আপনার এই ব্যাক পেন যেটা আছে কাঁধে পিঠে বা মাজায়, সেই ব্যথাগুলো কমে যাবে বা একসময় একবারে ঠিক হয়ে যেতে পারে। এবার চলে আসি যে আপনার আরও কিছু কারণ আছে যেভাবে আপনাদের যাদের ব্যাক পেন আছে সেইগুলো কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন। আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন যে দিনে 2-3 বার গরম পানির ভিতরে টাওয়েল অথবা কোনো কাপড় ভিজিয়ে আপনার যেই জায়গাতে ব্যথা হচ্ছে ওই জায়গাতে দেন, 5 মিনিট বা 4 মিনিট 2 মিনিট করেন। এভাবে দিনে 2-3 বার করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার পেনটা অনেক কমে গেছে। এর সাথে আরও কিছু করতে পারেন, সেটা হলো মেডিটেশন। যারা মেডিটেশন করতে জানেন তাদের তো ভালোই, আর যারা জানেন না তারা একটু শিখে নিন, কারণ মেডিটেশনের বিকল্প নাই। মেডিটেশন আপনি যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার বডিতে অনেক এনার্জি লেভেল হাই হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার ব্যাক পেইনটা অনেক কমে যাবে। আপনি 2 বার সকালে আর রাতে করেন মেডিটেশন, সমস্যা নেই। যদি আপনার সম্ভব না হয়, টাইম না থাকে, সেক্ষেত্রে আপনি একবার করেন, তাও আপনি মেডিটেশন করার চেষ্টা করুন। এই যে গরম সেক দেওয়ার ফলে আপনি যে 5 মিনিট বা 7 মিনিট বা 10 মিনিট যে গরম সেক দিলেন, এই ক্ষেত্রে আপনার বডির মধ্যে বা যে জায়গাতে পেন হচ্ছে ওই জায়গাতে ব্লাড সার্কুলেশন বাড়বে, সেক্ষেত্রে আপনার ব্যথাটা কমে যাবে আর আপনার খুব আরাম লাগবে। আর আরেকটা বিষয় হলো যে যাদের ডিস্ক প্রোলেপস বা ডিস্ক হার্নিয়েশনস আর স্পাইনাল স্টেনোসিস হয়েছে বা অনেক বেশি সিভিয়ার ব্যথা, সেক্ষেত্রে আপনারা একটা ভালো অর্থোপেডিক্সের ডাক্তার অথবা ফিজিক্যাল মেডিসিন ডক্টর দেখায় নিতে পারেন, সেক্ষেত্রে আপনি অনেক আরামে থাকবেন। আর আরেকটা বিষয় সেটা হলো যে আপনার এই যে ব্যাক পেন, এটা যদি আপনি ডায়াগনোসিস করতে পারেন বা কিভাবে ধরা পড়বেন, সেক্ষেত্রে আপনি একটা এক্সরে করতে পারেন অথবা এমআরআই যদি এক্সরেতে ধরা না পড়ে সেক্ষেত্রে নিখুঁতভাবে এমআরআই ধরা পড়ে যায়। কিন্তু এই যে ডিসক্লোপস বা ডিস্ক হার্নিয়েশনস এগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে এমআরআই বা এক্সরে সঠিকভাবে ধরা পড়ে না। তবে যেগুলো বলা হলো নিরাময় বা প্রতিকার করার ক্ষেত্রে আগের ভিডিওগুলোতে, আপনারা যদি এইগুলো মেনে চলেন বা এগুলো এখন থেকে ট্রাই করেন, তাহলে দেখবেন যে অধিকাংশে আপনাদের এই সমস্যাগুলো কমে গেছে। আর খুব বেশি যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে তো ডাক্তারের নাম বললামই, যে অর্থোপেডিক সার্জারি অথবা আপনার ফিজিক্যাল মেডিসিনস অথবা নিউরো মেডিসিন আপনারা দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনেক ভালো থাকবেন। আর আরেকটা বিষয় যে আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই ছিল ব্যাক পেইনের বিষয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।